একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে এবারের বিশ্বকাপের অন্যতম শ্রেষ্ঠ এশিয়ার দল অর্থাৎ জাপান। এই ম্যাচের আগে কিন্তু অনেক ফুটবল বিশেষজ্ঞরা এই ম্যাচটাকে 50-50 ধরেছিল। অনেক বিশেষজ্ঞদের মতেই কিন্তু এই ম্যাচে জাপান কিছুটা হলেও এগিয়ে ছিল, কারণ তারা যেভাবে গ্রুপ স্টেজের ম্যাচে সুইডেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করেছিল, সেখান থেকে কিন্তু অনেক ফুটবল বোদ্ধারাও কিন্তু এগিয়ে রেখেছিল জাপানকে। কিন্তু ওই যে বিপক্ষ যে দল, সেই দল কিন্তু 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা জানে কিভাবে কামব্যাক করতে হয়, তারা জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়, এবং ঠিক সেই কারণে যেখানে ম্যাচে একটা সময় ব্রাজিল পিছিয়ে ছিল, সেই ম্যাচে শুধু ইকোলাইজ করলো না, সেখান থেকে সমতায় ফিরে সেখান থেকে লিড নিয়ে ম্যাচ বের করে দিল ব্রাজিল, এবং 2-1 গোলে জিতে রাউন্ড অফ 16-এ পা বাড়ালো কার্লো আনচেলত্তির দল। এবং এই জয়ের সব থেকে বড় গুরুত্বপূর্ণ দাবিদার বলা যেতে পারে কার্লো আনচেলত্তির যে ট্যাকটিক্স এবং তার সাথে ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো। তো এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন রেস স্পোর্টস, এবং এই ভিডিওতে আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো যেই ম্যাচে ব্রাজিল একটা সময় পিছিয়ে ছিল এবং সেই পিছিয়ে থাকার পরেও বলা যেতে পারে প্রত্যাবর্তন করলো, এবং প্রত্যাবর্তন করে এই ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল জাপানের হাত থেকে। যেই সময় মনে হয়েছিল যে জাপান এই ম্যাচটা বের করে নেবে, সেই সময় কিন্তু জাপানের এগেনস্টে তারা শুধু সমতায় এলো না, তারা কিন্তু লিড নিয়ে ম্যাচটা বের করলো। কথা বলবো আমরা 5টা পয়েন্টে পুরো ম্যাচটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং এই 5টা পয়েন্টের মধ্যে আজকে কিন্তু ব্রাজিলের দল নিয়ে যে পজিটিভ পয়েন্ট সেটা কিন্তু একটু হলেও বেশি থাকবে, কারণ ব্রাজিল যেভাবে ম্যাচটা বের করেছে সত্যিই সেটা প্রশংসার যোগ্য। এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মতো, প্রত্যেকটা অ্যানালিসিসের মতো লাস্ট পয়েন্টটা কিন্তু থাকবে দলের কোন জায়গায় কাজ করতে হবে। রাউন্ড অফ 16-এর ম্যাচ, সেই ম্যাচের আগে কোন জায়গায় কাজ করতে হবে ব্রাজিল দলকে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো। প্রথমেই যদি আমরা পয়েন্ট হিসেবে ধরতে যাই, প্রথমেই কিন্তু বলতে হবে ব্রাজিলের যেই পয়েন্টটা, সেটা হচ্ছে দুর্দান্ত প্রত্যাবর্তনের মানসিকতা। একটা দল শুধু চ্যাম্পিয়ন হয় না চ্যাম্পিয়ন প্লেয়ার নিয়ে, তারকা ফুটবলার নিয়ে বা তারকা কোচ নিয়ে। একটা দল তখনই চ্যাম্পিয়ন হয় যখন তাদের জেতার ইচ্ছে, তাদের মানসিক শক্তিটা অনেক বেশি থাকে। এবং এই মানসিকতার দিক দিয়ে যদি দেখতে যাই আমরা, সেখানে কিন্তু জাপান গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো, যেখানে নেদারল্যান্ডস, সুইডেনের মতো দলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও যেভাবে তারা প্রত্যাবর্তন করেছে, সেই প্রত্যাবর্তনটাকে দেখেই কিন্তু তাদের যে জয়ের মানসিকতা, সেই মানসিকতা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই ব্রাজিলের বিপক্ষে যখন তারা 1 গোলে এগিয়ে গেল, সেই সময়ে তারা যে ফুটবলটা খেলেছিল সেই ফুটবলটা খেলতে পারে না, এবং এইটাকেই কোথাও গিয়ে কাজে লাগায় ব্রাজিল। অবশ্যই ব্রাজিলের অনেক ট্যাকটিক্যাল পরিবর্তন এই ফুটবলটা খেলায় অনেক সাহায্য করেছে। অবশ্যই ব্রাজিল যে দল, তারা 1 গোলে পিছিয়ে পড়ার পর যেন আরও মরিয়া হয়ে উঠেছিল এই ম্যাচটাতে সমতায় ফিরে লিড নিয়ে ম্যাচটা বার করার, এবং ঠিক সেই রকমই ফুটবল কিন্তু তারা খেলেছে। সেকেন্ড হাফে যে ফুটবলটা ব্রাজিল খেলেছে, সেই ফুটবলটা সত্যি প্রশংসাযোগ্য। বলে রাখা ভালো, ফার্স্ট হাফে কিন্তু ব্রাজিল সেভাবে খেলতে পারেনি। বিশেষ করে ব্রাজিলের খারাপ খেলা এবং মাঝমাঠ এবং ডিফেন্সে যে গ্যাপ তৈরি হয়েছিল, সেখান থেকেই কিন্তু ব্রাজিলের প্রথম গোল কনসিড করার ঘটনাটা ঘটে। জাপান কিন্তু সেইখান থেকে গোল করে এগিয়ে দেয়, এবং জাপানকে গোল করে এগিয়ে দেয় কাইসু সানো, এবং সেখান থেকেই কিন্তু বলতে পারে যায় যে ফার্স্ট হাফে ব্রাজিল কিন্তু ভালো ফুটবল খেলেনি। কিন্তু ঠিক সেই একই ব্রাজিল কয়েকটা পরিবর্তনের পর এবং একদম নিজেদের গেম স্টাইলটাকে পরিবর্তন করার পর যেই ফুটবলটা দ্বিতীয়ার্ধে উপহার দিল, তা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। এই ব্রাজিল দল যে আগের ব্রাজিল দলের মতো লড়াই করতে পারে, এই ব্রাজিল দল যে ফিরে আসতে পারে, তার যে প্রত্যাবর্তনের কাহিনী লিখতে পারে, তা কিন্তু একবার আবার প্রমাণ করে দিল গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং ক্যাসেমিরোরা। এবং এই রেস ধরেই আমরা যদি সেকেন্ড পয়েন্টের কথা বলি, যেই পয়েন্টটা নিয়ে আমরা অলরেডি কথা বললাম, যেটার
আমরা বলা যেতে পারে ভূমিকাটা প্রথম পয়েন্টেই দিয়ে দিলাম, যে ফার্স্ট হাফে খারাপ ফুটবল খেলার পরেও সেকেন্ড হাফে ভালো ফুটবল খেললো। কিন্তু সেকেন্ড হাফে ফুটবলটা ভালো খেললো ঠিক কি কি কারণে, সেখানেই কিন্তু আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টের নাম হচ্ছে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনের প্রভাব। ট্যাকটিক্যাল একটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে, কিন্তু তার পাশাপাশি এমন দুজন ফুটবলারকে কার্লো আনচেলত্তি মাঠে নিয়ে আনলেন, যেই ফুটবলার দুটো আনার পর, সেই দুজন ফুটবলার আসার পরেই কিন্তু ব্রাজিলের অ্যাটাকে একটা বিশাল রকম পরিবর্তন হলো। মাথায় রাখতে হবে, ব্রাজিল কিন্তু যে ফুটবলটা তারা খেলছিল প্রথমার্ধে, সেটা কিন্তু খুব একটা ভালো বা খুব একটা ক্রিয়েটিভ ফুটবল ছিল না। অবশ্যই ব্রাজিলের কাছে অনেকগুলো সুযোগ এসেছিল, তারা কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু জাপান যখন তাদের এই দুর্বল জায়গাগুলোকে, অর্থাৎ ব্রাজিলের দুর্বলতাকে কাজে লাগিয়ে যখন 1 গোলে এগিয়ে যায়, তখন জাপান যে ফুটবলটা গ্রুপ স্টেজে খেলে এসেছিল, সেই ফুটবলটা থেকে কিছুটা সরে যায়। এবং আমরা দেখতে পাই যখন 1 গোলে এগিয়ে যায় জাপান, ঠিক সেই সময় তাদের যে তথাকথিত প্রথা বলা যেতে পারে, পার্ক দ্য বাস, অর্থাৎ পুরো ডিফেন্সিভ ফুটবল, 8 থেকে 9 জন ফুটবলার নিজেদের হাফে নেমে এসে ডিফেন্স করবে এবং 1 গোলের যে লিডটা থাকবে সেই লিডটাকে ডিফেন্ড করবে। এই ধরনের ফুটবল খেলতে গিয়েই কিন্তু কোথাও গিয়ে কার্লো আনচেলত্তিকে তার যে ট্যাকটিক্স তিনি করে এসেছিলেন, সেই ট্যাকটিক্যাল পরিবর্তনটা করতে হয়েছিল। এবং আমরা দেখলাম যে ফার্স্ট হাফে ভীষণ রকমভাবে দুটো উইংয়ের ওপর ভরসা, আরও যদি স্পেসিফিকভাবে বলতে হয় ভিনিসিয়াস জুনিয়রের ওপর ভরসা করছিল। ঠিক সেই জায়গায় সেকেন্ড হাফে কিন্তু ফুটবল বা গেম প্লেটা কিন্তু একেবারে আলাদা হয়ে যায়। দ্বিতীয়ার্ধে যে ফুটবলটা খেলে সেখানে কিন্তু একদম বলা যেতে পারে মাঝ মাঠের ওপর বেশি জোর দেওয়া হয়, মাঝ মাঠ থেকে বল সাপ্লাই করা হয় এবং সেই মাঝমাঠ থেকে বল সাপ্লাই করা হয়, একদম এরিয়াল বল সাপ্লাই করা হয়। আপনারা দেখবেন যে আমরা যেই প্রিভিউ ভিডিও বানিয়েছিলাম ব্রাজিল বনাম জাপানের, সেখানে বলেছিলাম যে হাইটগত একটা সমস্যা কিন্তু রয়েছে জাপানের ডিফেন্ডারদের বা স্ট্রাইকারদের, এবং সেই জায়গাটাতেই কিন্তু টার্গেট করা হলো, যেখানে ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট হাফে কাট ইন করে ভেতরে ঢুকে শট নিয়ে যেমনটা তিনি আগের ম্যাচগুলোতে গোল করেছে সেই রকম করে, এবং ম্যাথিউস কোনার সাথে 1-2 খেলে যেভাবে ডিফেন্স ব্রেক করার চেষ্টা করেছে সেটা যেমন করেছে, ঠিক তার পাশাপাশি সেই ট্যাকটিক্যাল পরিবর্তনটা কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে এই ট্যাকটিক্সের থেকে ভিন্ন পথে গিয়ে উইঙ্গার থেকে মাঝমাঠ, এবং সেখান থেকে বল সাপ্লাই হবে ফাইনাল থার্ডে এবং সেই বল থেকে গোল হবে। এবং ফার্স্ট গোলটা অর্থাৎ ইকোলাইজার যে গোলটা হয়েছে সেখানে কিন্তু ক্যাসেমিরো ঠিক একই জিনিসটা করেছে। এবং এইখানে কিন্তু ক্যাসেমিরোর কথা বলতে হবে ব্রুনো গ্রিমারেসের কথা বলতে হবে, এবং তারা যে ফুটবলটা খেলেছে, বিশেষ করে মাঝ মাঠে যে ফুটবলটা ব্রাজিল খেলেছে প্রথম গোলটার ক্ষেত্রে, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু সেই মাঝ মাঠ থেকেই থ্রু পাস এসছিল এবং সেটা কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি ফিনিশ করেছে। এবং আমরা অবশ্যই যেখানে বলছি ট্যাকটিক্যাল পরিবর্তনের কথা, সেখানে কিন্তু বলতেই হবে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে মিডফিল্ডের অভিজ্ঞতা। ক্যাসেমিরো তার কিন্তু অভিজ্ঞতা তিনি পুরো এই ম্যাচে ঢেলে দিয়েছেন। অবশ্যই ক্যাসেমিরো যে খুব ভালো ফুটবল প্রথমার্ধে খেলছিল সেরকম কিন্তু নয়, কিন্তু তারপরেও সেকেন্ড হাফে যখন ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো কার্লো আনচেলত্তি করলো, ঠিক তারপরে আমরা দেখতে পেলাম যে ক্যাসেমিরো কিন্তু গোলের খুব কাছাকাছি চলে গেছিল। একটা শট অন টার্গেট ছিল, সেটা কিন্তু গোল হতে পারতো, জাস্ট জাপানের গোলকিপার তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন, কোনোভাবে বাঁচিয়ে দিয়েছেন বলে, নাহলে সেখানেই কিন্তু গোলটা চলে আসতো। বাট ব্রাজিলের কিন্তু প্রথম গোলটাই কিন্তু সেই ক্যাসেমিরোর হেডার থেকে আসে। তো এটা থেকে বলা যেতেই পারে যে ব্রাজিলের যে মিডফিল্ড আছে, সেই মিডফিল্ডটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত একটা মিডফিল্ড কিন্তু, এবং ব্রুনো গিমারেসের কথাও কিন্তু আলাদা করে বলতে হবে। তিনিও কিন্তু সেকেন্ড গোলটার ক্ষেত্রে তার থেকেই কিন্তু থ্রু পাসটা এসছিল, যেটা কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি ধরে সেটাকে গোলে ফিনিশ করে। অবশ্যই সেই গোলটাকে নিয়ে আলাদা করে কথা বলবো, তবে মাঝ মাঠের যে অভিজ্ঞতা বা মাঝ মাঠ নিয়ে বেশ আগের ম্যাচেও কিছু কথা হয়েছিল, সেইখানের জবাব কিন্তু মাঝমাঠ ব্রাজিলের মাঝমাঠ দিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু এই ট্যাকটিক্যাল পরিবর্তনের ফলে আরও প্রকাশ হয়েছে। এবং এই ম্যাচ নিয়ে বলা যেতে পারে ভালো পয়েন্ট, অর্থাৎ শেষ পয়েন্ট, সেই 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে শেষ মুহূর্তের সুযোগকে কাজে লাগানো। ব্রাজিল অনেক সুযোগ পেয়েছে এই ম্যাচে, কিন্তু খুব যে সুযোগগুলোকে কাজে লাগাতে পেরেছে সেটা যেমন নিজেদের ভুলেও আছে, সেরকম কিন্তু জাপানের ডিফেন্স সেটাও কিন্তু বেশ অনেক আঘাত প্রতিহত করেছে। কিন্তু
আমরা যদি এখানে একটু দেখি, সেখানে জাপানের ফুটবলটা বা জাপানের আক্রমণটা আটকে যাবার প্রধান কারণ হচ্ছে জাপান একটা গোল তুলে নেওয়ার পর খুব ডিফেন্সিভ ফুটবল খেলে। এবং আমরা বেশ আগের ম্যাচগুলোতে দেখেছি, অর্থাৎ গ্রুপ স্টেজের ম্যাচে যদি আমরা জাপানের খেলা দেখেন, সেখানে দেখতে পাবেন যে জাপান কিন্তু কোথাও গিয়ে এক গোলে পিছিয়ে যাওয়ার পর তারা যে আক্রমণাত্মক ফুটবলটা খেলে বা তাদের মাঝমাঠ যে ফুটবলটা খেলে, সেই মাঝমাঠের ফুটবলটা যখন জাপান খেলা শুরু করে দেয়, সেইখান থেকে কিন্তু জাপান আরও শক্তিশালী হয় এবং জাপানের সেই গোল তুলে নেওয়ার মানসিকতাটা রয়েছে। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে কিন্তু ঠিক বিপরীতটা হলো, তারা একটা গোল করে দেওয়ার পর ভীষণ রকম ডিফেন্সিভ ফুটবল খেললো, যেটা আমি বলছিলাম যে পার্ক দ্য বাস, এই একটা যে প্রথা আছে সেই প্রথায় তারা ফুটবল খেলছিল, 8-9 জন নেমে ডিফেন্স করছে। ঠিক এই জায়গায় কার্লো অ্যাঞ্চেলোত্তি নিজের ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো আরও ভালো করে কাজে লাগাতে পারলো, হাই লাইন ডিফেন্স খেলাতে পারলো, মাঝ মাঠকে আরও সচল করতে পারলো এবং কোথাও গিয়ে এই যে ট্যাকটিক্যাল পরিবর্তন বা এই ট্যাকটিক্সটাকে কাজে লাগিয়েছিলেন তিনি, যার প্রভাবে কিন্তু কাউন্টার অ্যাটাক হজম করতে হতে পারত। কিন্তু জাপানের বিরুদ্ধে এইটুকু রিস্ক কিন্তু ব্রাজিল নিয়েছে এবং সেটা কিন্তু কাজে লেগেছে। এবং যে দুটো পরিবর্তনের কথাও এখানে বলবো, যেটা আমি প্রথমেই বললাম যে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগানো, দুটো পরিবর্তন, সেই দুটো পরিবর্তন নিয়ে খুব কথা বলা প্রয়োজন। প্রথমেই হচ্ছে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং আরেকজন হচ্ছে এন্ড্রিককে নিয়ে আসা হয়েছিল। এন্ড্রিকের হয়তো সেভাবে খুব বেশি পাস আপনি দেখতে পাবেন না, কিন্তু এই যে জাপান ডিফেন্সিভ ফুটবল খেললো বা এই যে কাউন্টার অ্যাটাক করতে পারলো না জাপান, এটার কিন্তু মূল কারণ ছিল এন্ড্রিকের প্রেসিং। এন্ড্রিক এমন পরিমাণে প্রেসিং করেছিল, যেই প্রেসিংয়ের জন্য তাকে কিন্তু সবসময় মার্ক করে রেখেছিল জাপানের ডিফেন্স লাইন। এবং ঠিক সেই জায়গা থেকেই কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলিকে যখন নামানো হয়েছিল ম্যাথিউস কুনার জায়গায়, সেখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ছিল যে ভিনিসিয়াস জুনিয়র তিনিও লেফট চ্যানেল থেকেই খেলেন, গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনিও কিন্তু লেফট চ্যানেল থেকে খেলেন, তো সেখানে একটা একই জায়গার একই পজিশনে দুজন ফুটবলার কিভাবে খেলবে, সেখান থেকেই কিন্তু একজন ফলস নাইনের মোটামুটি ভূমিকাটা গ্যাব্রিয়েল মার্টিনেলি ভালো ইউজ করে। ফাইনাল থার্ডে গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রবেশ করে বেশি, সেখানে ভিনিসিয়াস জুনিয়র আরও ওয়াইড খেলে, তার কাজটা মোটামুটি ছিল নিজের দিকে ডিফেন্সটাকে টেনে নিয়ে মাঝ মাঠটাকে ফাঁকা করে দেওয়া, এবং মাঝ মাঠের কাজ ছিল সেইখান থেকে ফাইনাল থার্ডে বল সাপ্লাই করা। এটা তো একটা ট্যাকটিক্যাল পরিবর্তন, এবং এই ট্যাকটিক্যাল পরিবর্তনে কিন্তু দুজন ফুটবলারের নাম বলতেই হবে, সেটা যেটা আমি প্রথমেই বললাম, এন্ড্রিক এবং মার্টিনেলি। এবং অবশ্যই একদম শেষ মুমেন্টে যে সুযোগটা পেয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেলি, সেখান থেকে তিনি গোল করেছেন, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ যেভাবে সুযোগ নষ্ট হয়েছে বা যেভাবে সুযোগ প্রতিহত হয়েছে, সেখান থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলির এত একটা সুন্দর সুযোগ হয়তো ম্যাচে আর তিনি পেতেন না। সেখান থেকে গোলটা না করতে পারলে হয়তো 1 মিনিটের মধ্যেই ভিলেন হয়ে যেতে পারতেন, কিন্তু এই গোলটা করে এখন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রাজিলের হিরো কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি। এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেই শেষ পর্যায়ে কিন্তু আমরা কথা বলবো এই ম্যাচ থেকে ব্রাজিলের সেটব্যাক, হয়তো সেভাবে সেটব্যাক বলা যাবে না, বাট এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা নিয়ে হয়তো কার্লো অ্যাঞ্চেলোত্তিকে কাজ করতে হবে রাউন্ড অফ 16 ম্যাচের আগে। সেটা হচ্ছে, যেটা আমি এর আগে অনেকবার এটা নিয়ে বললাম, যে প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েছে ব্রাজিল কিন্তু কাজে লাগাতে পারেনি। এটার কারণ হতে পারে ব্রাজিলের যে ফুটবলটা প্রথমার্ধে খেলেছে সেটা খুব একটা ভালো নয়। সেকেন্ড পয়েন্ট হতে পারে যে জাপানের ডিফেন্স এতই দুর্দান্ত ছিল, যেখান থেকে কিন্তু আক্রমণ প্রতিহত করেছে। এমন অনেক সুযোগ তৈরি করেছিল ভিনিসিয়াস জুনিয়র, যেই আক্রমণগুলোকে কিন্তু মানে গোল হওয়া যেতে পারতো, হয়নি, সেটা ভাগ্যের পরিহাসও হতে পারে। কারণ আমি ধরে নিচ্ছি যে ব্রাজিলিয়ান ফুটবলাররা সেটা ফিনিশ করতে পারেনি। তবে যে ফুটবল ট্যাকটিক্সটা নিয়ে ব্রাজিল খেলে, যে ম্যাথিউস কুনা এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে যে একটা ডুও হিসেবে তারা যে খেলছে, সেটাকে কিন্তু জাপান আটকে দিয়েছে, প্রথমার্ধে কিন্তু আটকে দিয়েছে। মোটামুটি ট্যাকটিক্যাল পরিবর্তন না করলে কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা বড় রকম সমস্যা, যেখানে ট্যাকটিক্যাল পরিবর্তন বা আপনার কাছে প্ল্যান বি যদি না থাকে, সেখানে কিন্তু প্ল্যান এ তে আপনার যে প্রাইম প্ল্যানিং বলা যেতে পারে একটা টিমে, সেখানে কিন্তু আটকে দিচ্ছে যে কোনো দল। এবং এইখানে কথা বলার যে রাউন্ড অফ 16, এরপরে আমি ধরে নিচ্ছি রাউন্ড অফ 16 পেরিয়ে গেলে তার পরবর্তী রাউন্ড, সেখানে কিন্তু
এই বারবার আমি ধরে নিচ্ছি যে জাপান একটা এশিয়ার অবশ্যই শক্তিশালী টিম, তবুও আমি ধরে নিচ্ছি যে জাপানের থেকে আরও শক্তিশালী কোনো ইউরোপিয়ান কান্ট্রি এগেনস্টে যখন ব্রাজিল খেলবে, তারা কিন্তু এত সুযোগ দেবে না। যেই সুযোগটা ব্রাজিল পেয়েছে সেই সুযোগ কিন্তু তারা দেবে না। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে সুযোগের সদ্ব্যবহার না করলে ব্রাজিলের কপালে কিন্তু যথেষ্ট দুঃখ আছে, কারণ বড় টিমগুলো কিন্তু আপনাকে এত সুযোগ দেবে না। তারা যে সুযোগটা আপনাকে দেবে সেই সুযোগে যদি আপনি গোল করতে না পারেন, এর থেকে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ আমরা আজকেই দেখলাম যে ব্রাজিল পরবর্তী রাউন্ডে গেলেও কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারলো না জার্মানি এবং তার সাথে নেদারল্যান্ডে। কে কে আটকে দিল? প্যারাগুয়ে আটকে দিল, প্যারাগুয়ের সাথে আটকে দিল মরক্কো। এবং মোটামুটি এই একটা নকআউট ফুটবলের এটাই একটা মজা, যে এই টিমগুলো ম্যাচ ড্র করে নেওয়ার পর যখন পেনাল্টি শুট আউটে ম্যাচ যায়, সেখানে কিন্তু দুটো টিমের মধ্যে কোনো টিম হেভি ওয়েট হয় না, কোনো টিমকে আপনি এগিয়ে রাখতে পারবেন না। সবসময় কিন্তু পেনাল্টি শুট আউট 50-50 হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এত সুযোগ যদি কাজে লাগাতে না পারে ব্রাজিল দল, সেক্ষেত্রে কিন্তু এই পেনাল্টি শুট আউটে যেতে পারে। আর পেনাল্টি শুট আউট মানেই কিন্তু অনিশ্চিতের খেলা। তো এই দিকটা বিশেষ করে কার্লো আনচেলত্তিকে মাথায় রাখতে হবে, না হলে যে ফুটবলটা, যে প্রত্যাবর্তনটা ব্রাজিল করেছে সেটা সত্যি প্রশংসাযোগ্য। আমি সায়ন, রে স্পোর্টস।